নমস্কার, আমি অজিত ব্যানার্জি আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নবাংশ চক্র কিভাবে তৈরি করতে হয় এবং এর বিচার নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখব নবাংশ বলতে কি বোঝায়। নবাংশ বলতে কোনো রাশিকে সমান 9 ভাগে বিভক্ত করিলে তাহার এক এক ভাগ্যে এক এক নবাংশ বলে। এক নবাংশের পরিমাণ 3 ডিগ্রি 20 মিনিট, কারণ একটি রাশিতে 30 ডিগ্রি থাকে। তাহাকে 9 ভাগ করলে আমরা পাই 3 ডিগ্রি 20 মিনিট। রাশিচক্রে 27টি নক্ষত্র আছে। রাশিচক্রের মোট পরিমাণ 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে 27 দিয়ে বিভাজন করলে আমরা এক একটি নক্ষত্রের পরিমাণ পাই 13 ডিগ্রি 20 মিনিট। প্রত্যেকটি নক্ষত্রে 4টি করে পাদ আছে, অর্থাৎ 13 ডিগ্রি 20 মিনিটকে 4 দিয়ে বিভাজন করলে নক্ষত্রের এক একটি পাদ পাই 3 ডিগ্রি 20 মিনিট। সুতরাং নক্ষত্রপাদ ও নবাংশের পরিমাণ সমান। এখন আমরা আলোচনা করব কিভাবে নবাংশের হিসেব করতে হয়। আমরা এক একটি নবাংশের পরিমাণ পেয়েছি 3 ডিগ্রি 20 মিনিট করে। আমাদের নবাংশ হিসেব করতে হবে জন্মছকের লগ্ন ও অন্য সব গ্রহদের। জন্মছকে লগ্নস্ফুট ও গ্রহস্ফুট থাকে এবং গ্রহদের অবস্থান কোন রাশিতে হয় সেটা আমরা জানতে পারি। জাতচক্রের গ্রহস্ফুটকে 3 ডিগ্রি 20 মিনিট করে এক এক ঘরে দিয়ে শেষে যে ঘরে পড়বে সেটাই ওই গ্রহের নবাংশ হবে এবং ওই রাশিপতি হবে ওই গ্রহের নবাংশপতি। তবে প্রথম ঘর গণনা করার নিয়ম বিভিন্ন রাশির ক্ষেত্রে আলাদা হয়। কিভাবে গণনা করতে হবে? গ্রহটি চর রাশিতে অর্থাৎ মেষ, কর্কট, তুলা ও মকর থাকলে ওই রাশি থেকেই গণনা করতে হবে। মনে করুন রবি চর রাশি মেষে 7 ডিগ্রি 50 মিনিটে অবস্থিত। তাহলে রবির যদি নবাংশ হিসেব করতে চাই তাহলে এর প্রথম ঘর হবে মেষ। এই মেষ রাশিতে প্রথমে 3 ডিগ্রি 20 মিনিট দেব, তারপর বৃষ রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট দেব, তারপরে মিথুনে বাকি 1 ডিগ্রি 10 মিনিট দিলেই আমাদের রবির স্ফুট 7 ডিগ্রি 50 মিনিট শেষ হয়ে যাবে। তাহলে এখানে নবাংশ চার্টে রবির অবস্থান হবে মিথুন রাশিতে এবং মিথুনের অধিপতি বুধ হবে রবির নবাংশপতি। গ্রহটি স্থির রাশিতে অর্থাৎ বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভে থাকলে ওই রাশির নবম ঘর থেকে গণনা করতে হবে। মনে করুন চন্দ্র জন্মছকে স্থির রাশি বৃষে 10 ডিগ্রি 50 মিনিটে অবস্থিত। তাহলে চন্দ্রের যদি নবাংশ হিসেব করতে চাই তাহলে এর প্রথম ঘর হবে মকর, কারণ বৃষের নবম ঘর হলো মকর। এই মকর রাশিতে প্রথম 3 ডিগ্রি 20 মিনিট দেব, তারপর কুম্ভ রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট দেব, তারপর মীন রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট দেব, তারপরে মেষে বাকি 50 মিনিট দিলেই আমাদের চন্দ্রের স্ফুট 10 ডিগ্রি 50 মিনিট শেষ হয়ে যাবে। তাহলে এখানে নবাংশ চার্টে চন্দ্রের অবস্থান হবে মেষ রাশিতে এবং মেষের অধিপতি মঙ্গল হবে চন্দ্রের নবাংশপতি। গ্রহটি দৈত্য রাশিতে অর্থাৎ মিথুন, কন্যা, ধনু এবং মীনে থাকলে ওই রাশির পঞ্চম ঘর থেকে গণনা করতে হবে। মনে করুন শুক্র জন্মছকে দৈত্য রাশি মিথুনে 8 ডিগ্রি 10 মিনিটে অবস্থিত। তাহলে শুক্রের যদি নবাংশ হিসেব করতে চাই তাহলে এর প্রথম ঘর হবে তুলা, কারণ মিথুনের পঞ্চম ঘর হলো তুলা। এই তুলা রাশিতে প্রথমে 3 ডিগ্রি 20 মিনিট দেব, তারপর বৃশ্চিক রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট দেব, তারপর ধনু রাশিতে বাকি 1 ডিগ্রি 30 মিনিট দিলেই আমাদের শুক্রের স্ফুট 8 ডিগ্রি 10 মিনিট শেষ হয়ে যাবে। তাহলে এখানে নবাংশ চার্টে শুক্রের অবস্থান হবে ধনু রাশিতে এবং
ধনুর অধিপতি বৃহস্পতি হবে শুক্রের নবাংশপতি। যেমন মেষ রাশি চর সংজ্ঞক, তাহার প্রথম নবাংশ মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, দ্বিতীয় নবাংশ বৃষ অধিপতি শুক্র। এই নিয়মে ধনু রাশি পর্যন্ত মেষ রাশির 9টি নবাংশের গণনা শেষ হয়। চর রাশি মেষের পর স্থির রাশি বৃষ। নবাংশ গণনায় স্থির রাশি হইতে নবম রাশি মকরে প্রথম নবাংশ পড়বে, অধিপতি শনি, দ্বিতীয় নবাংশ কুম্ভ। এই প্রকারে গণনা করে কন্যা রাশি পর্যন্ত বৃষ রাশি নবাংশ গণনা শেষ হয়। এরপর দত্তক রাশি মিথুন। মিথুন রাশি হইতে পঞ্চম রাশি তুলায় প্রথম নবাংশ পড়বে, অধিপতি শুক্র, দ্বিতীয় নবাংশ বৃশ্চিক। এই নিয়মে মিথুনের শেষ নবাংশ মিথুন রাশি হয়। বাকি চর স্থির দত্তক রাশি নবাংশ এই নিয়মেই গণনা করা যাইবে। আমি এখানে একটি জন্মছক এবং ওই জন্মছকের গ্রহস্ফুটের হিসেব করে ওই জাতকের নবাংশ ছক দিলাম। আপনারা এখানে উল্লিখিত সূত্র অনুযায়ী হিসেব করে দেখতে পারেন, তাহলে আপনাদের নবাংশের হিসেব সম্বন্ধে স্বচ্ছ ধারণা হয়ে যাবে। এখানে আমি আরও একটি চার্ট দিলাম, সেই চার্টের ওপর নির্ভর করে আপনারা সহজেই জন্মছকের গ্রহদের নবাংশ বার করতে পারবেন। আমি এখানে যে রেডি রেকনার চার্টটা দিলাম, সেই চার্টে 0 থেকে 11 পর্যন্ত যে সংখ্যা লেখা হয়েছে সেগুলো হলো রাশির সংখ্যা। যেমন 0 হলো মেষ রাশি এবং 11 হলো মীন রাশি। কোনো গ্রহ যদি জন্মছকে মেষ রাশিতে অবস্থান করে তবে তার প্রথম নবাংশ শুরু হবে মেষ রাশি থেকে। সেই রকম মীনে যদি কোনো গ্রহ থাকে তবে তার প্রথম নবাংশ শুরু হবে কর্কট রাশি থেকে। এই চার্ট থেকে আপনারা সহজেই জন্মছক থেকে নবাংশ চার্ট তৈরি করে নিতে পারবেন। এই চার্টে যে কলাম যেগুলো আছে তার মধ্যে প্রথম কলামটি হচ্ছে যে জন্মছকে গ্রহরা কোন রাশিতে অবস্থিত। তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম যে কলামগুলি আছে সেখানে প্রথম নবাংশ, দ্বিতীয় নবাংশ, তৃতীয় নবাংশ, চতুর্থ নবাংশ, পঞ্চম নবাংশ, ষষ্ঠ নবাংশ, সপ্তম নবাংশ, অষ্টম নবাংশ এবং নবম নবাংশ কোন রাশিতে পড়বে সেই রাশির সংখ্যাগুলো লেখা আছে। এখন আমরা আলোচনা করব বর্গোত্তম গ্রহ নিয়ে। জন্মছকে গ্রহ যে রাশিতে রয়েছে, গ্রহটি যদি সেই একই রাশির নবাংশগত হয় তাহলে গ্রহটিকে বর্গোত্তম বলা হয়। ফলদীপিকার গ্রন্থকার মন্ত্রেশ্বর বলেন, গ্রহ বর্গোত্তম হলে ওই গ্রহ স্বক্ষেত্রগত গ্রহের সমান ফল প্রদান করে। বস্তুত লগ্ন ও গ্রহের নবাংশ বর্গ বিচার না করা হলে লগ্ন ও গ্রহের বলাবলের সম্যক ধারণা জন্মে না। এজন্য জ্যোতিষীগণ কোষ্ঠীতে জন্মকুণ্ডলীর পাশে নবাংশ চক্র স্থাপন করে লগ্ন ও গ্রহটি স্বনবাংশে অর্থাৎ স্বক্ষেত্র রাশির নবাংশে, মিত্র নবাংশে, মূল ত্রিকোণ রাশির নবাংশে বা তুঙ্গ নবাংশে রয়েছে কিনা অথবা লগ্ন গ্রহটি বর্গোত্তম কিনা এসব বিচার করেন। লগ্ন বা গ্রহ এই সকল নবাংশগত হলে তারা বিশেষ বলবান বুঝতে হবে। কোনো গ্রহ জাতচক্রে দুর্বল হয়ে নবাংশ চক্রে বলবান হলে গ্রহের দুর্বলতা অনেকটা কেটে গেছে বলে ধরে নিতে হবে। কিন্তু মূলত গ্রহগণ জাতচক্রে দুর্বল হয়ে নবাংশ চক্রে শুভাবস্থা প্রাপ্ত হলেও বিশেষ শুভ হবেই এমন কথা জোর করে বলা যায় না। তবে অশুভত্ব অনেকাংশে কেটে যাবে, এ কথা বলা উচিত। নবাংশ চক্রের লগ্ন থেকে পঞ্চম স্থানাধিপতি যদি শুভগ্রহ হয় এবং ওই শুভগ্রহ শুভযুক্ত বা দৃষ্ট হয় তাহলে বহু সন্তান যোগ, এবং পাপগ্রহ হয়ে পাপযুক্ত বা দৃষ্ট হলে সন্তানহীনতা বা সন্তান সুখবিহীন যোগ। পরাশরের উক্তি হল নবমাংশে কলত্রাণাম, অর্থাৎ নবাংশ চক্র থেকে কলত্রের, স্ত্রীলোকের কোষ্ঠী হলে স্বামীর, পুরুষের কোষ্ঠী হলে স্ত্রীর বিচার করতে হবে।
নবাংশ কুণ্ডলী সপ্তম স্থানাধিপতি শুভ হলে বা শুভযুক্ত বা দৃষ্ট হলে কলত্র সম্বন্ধে শুভ ফল, এর বিপরীতে অশুভ ফল ইত্যাদি। পরাশরী হোরায় ভিন্ন ভিন্ন বর্গ থেকে জাত ব্যক্তির ভিন্ন ভিন্ন বিষয় বিচারের নির্দেশ রয়েছে। নবাংশ বর্গ থেকে জাত ব্যক্তির পত্নী অথবা নারীর প্রতি বিষয়াদির বিচার্য। অভিজ্ঞতায় দেখা গেছে জন্ম ছকের পত্নী কারক, সেটা চর বা স্থির কারক গ্রহ হতে পারে, এবং আত্মকারাদি সপ্তকারকের পত্নী কারক গ্রহ বা গ্রহগণ নবাংশে বলবান হলে পত্নীর বিষয়াদি শুভ হয় এবং জাত ব্যক্তি দাম্পত্য সুখেই সুখী হয়। আমরা যে পত্নীকারক গ্রহের কথা বললাম, এখন সেই পত্নীকারক গ্রহ কিভাবে নির্ধারণ করা হয় সেই বিষয়ে আলোচনা করব। চর এবং স্থির কারক পত্নীকারক গ্রহ। স্থির পত্নীকারক গ্রহ হলো শুক্র। জন্মছকে বিভিন্ন লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব ভিন্ন ভিন্ন রাশিতে পড়ে। সুতরাং সপ্তম ভাব যে রাশিতে পড়বে সেই রাশিপতি হবে চর পত্নীকারক গ্রহ। আত্মকারাদি সপ্তকারকের পত্নীকারক হচ্ছে জন্মছকে রবি থেকে শনি পর্যন্ত 7টি গ্রহের মধ্যে যে গ্রহটি জন্মকালীন স্ফুটের ডিগ্রি মিনিট সর্বাপেক্ষা বেশি, সেই গ্রহটি তাৎকালিক আত্মকারক গ্রহ। তারপর গ্রহ স্ফুটের ডিগ্রি মিনিটের ক্রমানুসারে অপর গ্রহগুলি যথাক্রমে তাৎকালিক অমাত্যকারক, ভ্রাতৃকারক, মাতৃকারক, পুত্রকারক, জ্ঞাতিকারক ও পত্নীকারক গ্রহ নারীর ক্ষেত্রে প্রতিকারক হবে। গ্রহস্ফুট তালিকায় যদি দেখা যায় রাহুর স্ফুট ডিগ্রি মিনিট সর্বাপেক্ষা কম, তাহলে রাহু আত্মকারক গ্রহ হবে এবং সেক্ষেত্রে যার গ্রহস্ফুট সর্বাপেক্ষা বেশি হবে সেটি অমাত্যকারক হবে এবং তারপর অন্যান্য কারক গ্রহ হবে, যথা ভ্রাতৃকারক, মাতৃকারক, পুত্রকারক, জ্ঞাতিকারক ও পত্নীকারক। আজকে আমি নবাংশ চক্র কিভাবে তৈরি করতে হয় এবং নবাংশ চক্র আমাদের জন্মছক বিচারে কি কাজে লাগে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এর পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস অফ মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন। নমস্কার।